আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব এবং সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি এস.এম. আরশাদুজ্জামান টুকু। এই হোম কোয়ারেন্টাইন বা সোশ্যাল রেস্ট্রিকশন অথবা লকডাউনের সময় আমরা সবাই গৃহবন্দী, বাড়িতে সবাই বন্দী আছি এবং বাড়িতে বন্দিত্বটা অনেকেই প্রোডাক্টিভলি কাজে লাগাচ্ছি, আবার কেউ কেউ হয়তো অসহনীয় হয়ে উঠেছি। আসলে আমি সবাইকে উৎসাহ দিতে চাই যে আমরা যে যেখানেই থাকি না কেন, আসলে এই পরিস্থিতি তো আমাদের নিজেদের তৈরি না, এটা কোনো সামাজিক কোনো কিছু না। কাজে আমরা পরিস্থিতির শিকার। এরকম একটা ডিজিজ যেহেতু সারা পৃথিবীকে আক্রমণ করেছে, মুষড়ে দিয়েছে সারা পৃথিবীকে, তো কাজেই আমরা আমাদের মতো ছোট্ট একটা দেশ বাংলাদেশ, বিশাল জনসংখ্যা সম্বলিত একটা দেশ, যে দেশে আসলে নিয়ম ভঙ্গ করলেই ভয়াবহতা তৈরি হতে পারে, এইরকম পরিস্থিতিতে সরকার চেষ্টা করে যাচ্ছে আমাদের এই অবুঝ মানুষদেরকে যেভাবেই হোক তাদের বেটারমেন্টের জন্য সরকার চেষ্টা করে যাচ্ছেন। আমাদের উচিত রেস্ট্রিকশনগুলোকে মেনে চলা। তো আমরা কে কীভাবে সময় কাটাচ্ছি সেটা একটা বিষয়। তো আমরা নিশ্চয়ই অনেকেই অনলাইনে ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস নিচ্ছি, ইউটিউবে ক্লাস নিচ্ছি। আমরা যেভাবেই হোক আমরা কানেক্টেড থাকার চেষ্টা করছি স্টুডেন্টদের সাথে, কারণ আমাদের প্রফেশনের সাথে আসলে এই কানেক্টিভিটিটা খুব ওতপ্রোতভাবে জড়িত। তো সেই কারণেই আমরা আমাদের এই রাজশাহীবাসী অর্থাৎ রাজশাহী শিক্ষানগরীর যে সমস্ত প্রমিনেন্ট টিচার্স আছেন, যাদের মধ্যে প্রতিশ্রুতি আছে, তারা সবাই চেষ্টা করছে যে কিভাবে একটু কষ্ট করেও স্টুডেন্টদের কাছে পৌঁছানো যায় তাদের মেসেজ, বিশেষ করে তাদের পড়াশোনা অ্যাক্টিভিটিগুলো, সেভাবে চেষ্টা করে যাচ্ছি আমরা সবাই। তো অ্যাজ পার্ট অফ দিস আমি নিজেও পিছিয়ে নেই, আমি নিজেও চেষ্টা করে যাচ্ছি অনলাইন, মানে এখানে ইউটিউবে, ফেসবুক লাইভে বিভিন্নভাবে স্টুডেন্টদের সাথে আমার ক্লাসগুলো শেয়ার করা। অর্থাৎ সেখানে আমার সময়ও ভালো কাটছে, অ্যাট দ্য সেম টাইম আমি স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকতে পারছি। অনেকেই আমাকে অন্তত এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাকে দেখতে পাচ্ছে, আমি তাদের খোঁজখবর পাচ্ছি। এটা একটা ট্রেমেন্ডাস টাস্ক। তো সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাজ পার্ট অফ ইট টুডে আই এম গোনা টিচ ইউ অন ফ্লোচার্ট। ফ্লোচার্ট অনেকেরই চাওয়া ছিল, আসলে ফ্লোচার্টটা আমি এই এখনই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি একটু আমার বোর্ডে ফিরে যাই। এই ঘরটাই আসলে আমার একটা ছোট্ট পরিসর, যেখানে আমার হয়তো সময় কাটে। আমি একটু ঘুরিয়ে সবাইকে আমার পরিসরটা একটু দেখাই, যে এখানে বসে গল্প গুজব, আড্ডা, অথবা আমার কম্পিউটারে কাজ করা এবং সব কিছুই আসলে এখানে আমার একটা বোর্ড আছে, বোর্ডটাতে আমি লেখার সুযোগটা তৈরি করে নিয়েছি। যদিও আসলে কোনো প্রিপারেশান ছিল না, তারপরেই বসার চেষ্টা করে যাচ্ছি যে সময়টা কাটুক, স্টুডেন্টদের সাথে আমার কানেক্টিভিটিটা থেকে যাক, কারণ আসলে স্টুডেন্টস আর আওয়ার ভাইটাল ফোক। তো যাই হোক, আজকে একটু আমি শেয়ার করছি ফ্লো চার্ট। এটা এইচএসসি লেভেলের, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট থেকে ফ্লো চার্ট দিয়ে থাকে। ফ্লো চার্ট বা এখানে সামারি লিখতে বলা হয়ে থাকে। সামারিতে আসলে অনেকেই লিখতে পারো, কিন্তু ফ্লো চার্টে একটু কনফিউশন থাকে বলেই আমি ফ্লো চার্ট তোমাদের সাথে শেয়ার করছি। ফ্লো চার্টে একটু দেখে নাও। ফ্লো চার্ট মানে হচ্ছে প্রবাহ চিত্র। তাহলে প্রবাহ চিত্রের দেখো, এখানে যে ফ্লো চার্ট আসলে এরকম বক্স থাকে, বক্সের মধ্যে ফ্লো চার্টের ফ্রেজগুলোকে লিখে সেটা বন্দি করতে হয়, তাই না? এইভাবে ফ্লো চার্টের অ্যারো দিয়ে ফ্লো চার্ট প্রকাশ করতে হয়। তো যাই হোক, ফ্লো চার্ট শুরু করার আগে আমি কিছু রুলস তোমাদেরকে আমার বোঝাপড়া থেকে তোমাদের জন্য সবচেয়ে সহজ করে আমি এখানে 5টা রুল তোমাদের কাছে দিয়েছি, এবং এই রুলগুলো তোমরা ভালো করে খেয়াল করো। আমি একটু তোমাদের সাথে সরাসরি শেয়ার করি। দেখো, এখানে রুল 1, ফ্লো চার্টের রুলগুলো এখানে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি। 1 নম্বর, প্রথমেই ফ্লো চার্টের প্রশ্নে চাওয়া অনুসারে প্যাসেজ থেকে 5টি বাক্য বাছাই করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো তোমরা, ইচ্ছা মতো না, ফ্লো চার্টের প্রশ্নে চাওয়া হয়েছে যেভাবে, সেই চাওয়া অনুসারে প্যাসেজ থেকে, যে প্যাসেজটা পড়ে ফ্লো চার্টটা বের করতে হবে, ওই প্যাসেজ থেকে 5টি বাক্য বাছাই করতে হবে। আর বলে রেখো, নাম্বার 1 ইজ ডান ফর ইউ। একটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া থাকে, ওইটাকে কেন্দ্র করেই ওইভাবেই 5টি বাক্য বাছাই করে ফ্রেজ তৈরি করতে হয়। তাহলে প্রথমেই ফ্লো চার্টের প্রশ্নের চাওয়া অনুসারে প্যাসেজ থেকে 5টি বাক্য বাছাই করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। প্যাসেজটা পড়ে 5টি বাক্য বাছাই করতে হবে প্রশ্নের চাওয়া অনুযায়ী। নাম্বার 2,
তারপর বাছাইকৃত বাক্য, যে 5টা বাক্য বাছাই করলাম, বাছাইকৃত বাক্যগুলোকে ফ্রেজে পরিণত করতে হবে। ফ্রেজে পরিণত করতে হবে, সেন্টেন্স থাকলে সেটাকে ফ্রেজ করে নিতে হবে। ফ্রেজ করতে গেলে কীভাবে করতে হবে দেখো, ফ্রেজ করতে এখানে আমি 3টা নিয়ম দেখিয়েছি। ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয় অ্যাক্টিভ বাক্য হলে। তাহলে অ্যাক্টিভ বাক্য হলে ভার্ব প্লাস আইএনজি দ্বারা শুরু হয়। আর প্যাসিভ যদি বাক্য হয়, অর্থাৎ এই প্যাসেজ যে প্যাসেজ থেকে আমরা ফ্লোচার্ট করছি, মানে আমরা যে ফ্রেজগুলো তৈরি করছি, ওই প্যাসেজের বাক্যটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু করতে হয়। আর ওই বাক্যটা যদি প্যাসিভ হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা শুরু করতে হবে প্যাসিভ বাক্য হলে, তাই না? তাহলে এটা আমি তোমাদেরকে একটু সরাসরি দেখাবো। কাজে তোমাদের নিয়মগুলো একটু ভালো করে জেনে নাও এবং দেখো কত সহজ নিয়ম এবং এত গ্রামার করে কোনো লাভ নাই যদি সেটার অ্যাপ্লিকেশনটা তোমরা না করতে পারো। অ্যাপ্লাই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আবার বলো, যদি বাক্যটি ওই বাছাইকৃত বাক্যটি প্যাসেজের বাছাইকৃত বাক্যটি যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু করতে হবে। আর যদি প্যাসিভ হয় বাছাইকৃত বাক্যটি তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা শুরু করতে হবে। এবং 3 নম্বরটা, যদি নাউন ফ্রেজ করতে হয় তাহলে আইএনজিও না, ভার্বের পাস্ট পার্টিসিপল না, অর্থাৎ ডিটারমিনার ডট নাউন, মানে ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে যদি আমরা একটা ওয়ার্ড বসাই সেটা হয় অ্যাডজেক্টিভ, তাই না? যেমন এ গুড বয়, আমি যদি বলি যে আমেরিকো সম্পর্কে আমি যদি বলি যে মেক এ ফ্লো চার্ট অ্যাবাউট আমেরিকো, তাহলে আমেরিকো এটা ও হচ্ছে নট অরফান, তাই না? তাহলে ও হি ইজ ডিপ্রাইভড ফ্রম হিজ প্যারেন্টস, তাই না? তাহলে আমি যদি বলি যে এ ডিপ্রাইভড চাইল্ড, তাই না? এ ডিপ্রাইভড চাইল্ড, তাহলে বলো তো এটা এ ডিপ্রাইভড চাইল্ড এটা না আইএনজি দিয়ে শুরু হয়েছে না ভার্বে পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হয়েছে? এ ডিপ্রাইভড চাইল্ড, এটা হচ্ছে ডিটারমিনার, আর ডিপ্রাইভড হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের আগে বসছে, চাইল্ড হচ্ছে নাউন, তার আগে ডিপ্রাইভডটা হবে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটা যেটা তৈরি হলো এটা হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে এই 3টা উপায় বা এই 3টা রুল তোমরা ফলো করবা যখন ফ্লোচার্ট করবা। সাধারণত বেশি ভার্বের সাথে আইএনজি দিয়েই আমরা বেশি করি, আবার ভার্বের পাস্ট পার্টিসিপলও আসে, কিন্তু এই নাউন ফ্রেজটা সাধারণত থাকে না, বা যদি থাকে তাহলে নাউন ফ্রেজ গঠন করার নিয়ম হচ্ছে ডিটারমিনার এবং শেষটা নাউন, তার আগে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবেই শুরু করতে হয়। এটাও অ্যাক্টিভ বাক্য হলে, অর্থাৎ নাউন ফ্রেজ করতে এটা ব্যবহৃত হয়। আচ্ছা, এই 3টা নিয়ম তোমরা ভালো করে লিখে নিও, বারবার প্র্যাকটিস করো। আমি যাব তার আগে আমি আগে বুঝিয়ে নিই, তারপরে আমি সরাসরি চলে যাব প্র্যাকটিক্যালি। 4 নম্বরটা দেখো, বাছাইকৃত বাক্যের সাবজেক্ট, অর্থাৎ আমরা যে বাক্যটা প্যাসেজ থেকে বাছাই করেছি ফ্লোচার্টের চাওয়া অনুসারে যে প্যাসেজ থেকে বাক্য বাছাই করেছি, বাছাইকৃত বাক্যের সাবজেক্ট এবং ফ্লোচার্টের যে সাবজেক্ট, এটা দুটো যদি একই হয় তাহলে সাবজেক্ট বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হবে। এর আগেই বলেছি যে অ্যাক্টিভ হলে আর প্যাসিভ হলে ভার্বের পাস্ট পার্টিসিপল দ্বারা শুরু হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বাছাইকৃত বাক্যের সাবজেক্ট ও ফ্লোচার্টের সাবজেক্ট একই হলে সাবজেক্ট বাদ দিতে হবে। আর যদি ভিন্ন হয়, কিন্তু ভিন্ন হলে, অর্থাৎ ফ্লোচার্টের সাবজেক্ট এবং বাছাইকৃত বাক্যের সাবজেক্ট ও ফ্লোচার্টের সাবজেক্ট ভিন্ন হলে পরে আইএনজি দ্বারা শুরু হবে না, আইএনজির আগে ভিন্ন সাবজেক্ট প্লাস আইএনজি। একই সাবজেক্ট হলে পরে আইএনজি দ্বারা শুরু করতে হবে অ্যাক্টিভ হলে, আর প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল। আর যদি ভিন্ন সাবজেক্ট হয়, অর্থাৎ ফ্লোচার্টের সাবজেক্ট এবং প্যাসেজের সাবজেক্ট যদি ভিন্ন হয় তাহলে ভিন্ন সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের আইএনজির আগে একটা ভিন্ন সাবজেক্টও বসবে। এটা গুরুত্বপূর্ণ, এটা আমি তোমাদেরকে দেখাবো। আর সবশেষে ফ্রেজগুলোকে বক্সের মধ্যে রাখতে হবে, এই ফ্লো বক্সের মধ্যে রাখতে হবে। এটা গেল ফ্লোচার্টের রুলস, তাই না? এখন আমি তোমাদেরকে সরাসরি আমি দেখাই। তার আগে আমি একটু বলি যে একই সাবজেক্ট মানে আর ভিন্ন সাবজেক্ট এটা আবার কি, তাই না? ধরো আমি বললাম যে মেক এ ফ্লোচার্ট অ্যাবাউট দ্য ফিচার্স অফ নেলসন ম্যান্ডেলা, about the prominent features or salient features of নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা তোমাদের গল্পে আসছে নিশ্চয়ই, তোমরা নিশ্চয়ই নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তোমরা শুনেছো বা জেনেছো বা তোমরা বইতে পড়েছো। তাহলে আমি যদি বলি নেলসন ম্যান্ডেলার সম্পর্কে আছে যে হি ওয়াজ এ ওয়ার্ল্ড লিডার, তাই না? ব্ল্যাক লিডার। তাহলে এখন যদি আমি বলি যে এখানে হি মানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, আমি এখানে নেলসন ম্যান্ডেলা, এন ফর নেলসন, এম ফর ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ ওয়ার্ল্ড লিডার। তাহলে এই বাক্যটা থেকে যদি আমি ফ্রেজ করি তাহলে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে চেয়েছি এবং এই সাবজেক্টটাও নেলসন ম্যান্ডেলা। তাহলে আমি চাইছি মেক এ ফ্লোচার্ট অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা, তাহলে
এর চাওয়া সাবজেক্টটাও নেলসন ম্যান্ডেলা, এখানে বাছাইকৃত বাক্যের সাবজেক্টটাও নেলসন ম্যান্ডেলা, কাজে নেলসন ম্যান্ডেলাটা বাদ দিতে হবে। বাদ দিয়ে ভার্বের সাথে আইএনজি, দেখো এখানে যদি ওয়াজের সাথে আইএনজি দিই, বিং এ ওয়ার্ল্ড লিডার, বিং এ ওয়ার্ল্ড লিডার, দেখো তাহলে বিং এ ওয়ার্ল্ড লিডার এটা কিন্তু ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে, কাজে এটা 1 নাম্বার, তাই না? এটাকে আবার যদি আমি নাউন ফ্রেজ করতে চাই, তাহলে আমি বিংটাকে বাদ দিয়ে, ওয়াজটাকে বাদ দিয়ে, বিংটাকে বাদ দিয়ে, দেখো এখান থেকে পেলাম এ ওয়ার্ল্ড লিডার, এটা হচ্ছে ডিটারমিনার, ওয়ার্ল্ড লিডার হচ্ছে নাউন এবং তার আগে ওয়ার্ল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডিটারমিনার এবং নাউন পর্যন্ত যে অংশটা পেলাম সেটা একটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করলো। তাহলে তোমাদের দেখো একটা একই জিনিসকে আমরা এখানে বিং এ ওয়ার্ল্ড লিডার, অর্থাৎ হি ওয়াজ এ ওয়ার্ল্ড লিডার, এইটাকে আমরা যখন ফ্রেজ করলাম তখন ওয়াজ থেকে আইএনজি করলে নিশ্চয়ই ওয়াজিং হবে না, তাই না? এটা বিং হবে। তাহলে বিং এ ওয়ার্ল্ড লিডার, তাহলে এটা হলো এটা দেখো প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি দ্বারা শুরু হয়েছে। আর আমি যদি বলি এই আইএনজিটা বাদ দিই, তাহলে সেটা নাউন ফ্রেজ হয়ে গেল, নাউন ফ্রেজ হয়ে গেল। তাহলে একই জিনিস দেখো নাউন ফ্রেজও হতে পারে, আবার ভার্বের সাথে আইএনজিও হতে পারে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকে, প্রশ্ন তোমরা প্রায়ই আমাদেরকে করো টিচারদেরকে, যে স্যার আমি একটু কনফিউজড যে আসলে আমাদের পরীক্ষায় দেওয়া থাকে ভার্বের সাথে আইএনজি, তাহলে আমরা কি সবগুলো আইএনজি ভার্বের সাথে আইএনজি করবো কিনা, অথবা পরীক্ষায় এসছে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে একটা ফ্রেজ দিয়েছে এবং নাম্বার 1 ইজ ডান ফর ইউ, এখন বাকিগুলো তোমরা কিভাবে করবে? এটা খুব একটা লজিক্যাল কোয়েশ্চেন এবং কনফিউজিং কোয়েশ্চেন তোমাদের, যেটা হয়তো অনেকেই করে থাকো, আমি সেটা ক্লিয়ার করছি আমার এই বক্তব্যে। দেখো যখন দেখবা যে আইএনজি দ্বারা শুরু আছে, তো আইএনজি দ্বারা শুরু হয়েছে যদি অ্যাক্টিভ বাক্য হয়, সে প্যাসিভ বাক্য হলো, যেমন আমি যদি বলি এখানে একটু খেয়াল করো তোমরা মনোযোগ দিয়ে, আমি যদি এখানে লিখি যে ধরো নেলসন ম্যান্ডেলা ওয়াজ imprisoned for 3 decades, nearly 3 decades, প্রায় 3 দশক বা 30 বছর ধরে প্রায় তিনি অবরুদ্ধ ছিলেন। তাই এটাও তার সম্পর্কে, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটা প্রমিনেন্ট ফিচার্স, তাই না? তাহলে দেখো তো হি ওয়াজ ইমপ্রিজন্ড, তাহলে নেলসন ম্যান্ডেলাকে চেয়েছি, কাজে এখানে সাবজেক্ট নেলসন ম্যান্ডেলা, কাজে দেখো একই সাবজেক্ট হলে সাবজেক্ট বাদ যাবে। এখন বলো নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন, ওয়াজ এবং ইমপ্রিজন, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপলে আগে যখন একটা অক্সিলারি ভার্ব থাকে সেটা প্যাসিভ, তাহলে প্যাসিভে নিশ্চয়ই ভার্বের ইডি, এখানে আইএনজি করা যাবে না। তাহলে কি হবে? তাহলে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন ফর 3 decades, তাহলে শুধু ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, তাহলে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades বা ইমপ্রিজন ফর 3 decades, এখানে দেখো আইএনজি হলো না, এটা প্যাসিভ বলে এটা পাস্ট পার্টিসিপল হয়েছে। তাহলে প্যাসিভ হলে পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে, তাই না? আর অ্যাক্টিভ হলে আইএনজি। তাহলে বলো তো এই আইএনজি যদি দিয়ে শুরু থাকে, কোনো একটা প্যাসেজ তোমাদের পরীক্ষা এসছে আইএনজি দিয়ে একটা প্রথমটা দেখিয়েছে, তা সবগুলো যে আইএনজি করতে হবে এমন নয়। তা তোমাদের ইউ হ্যাভ এভরি ফ্রিডম, তোমাদের যেটা প্যাসিভ হবে সেটা পাস্ট পার্টিসিপল, আর যেটা অ্যাক্টিভ হবে সেটা আইএনজি। তাহলে নিশ্চয়ই আইএনজি থাকলে সবগুলো আইএনজি জোর করে করা যাবে না, অথবা ইডি থাকলে পাস্ট পার্টিসিপল থাকলে পারে সবগুলোই পাস্ট পার্টিসিপল করতে করা যাবে না। আইএনজি হতে পারে, সেটা ইডি পাস্ট পার্টিসিপল হতে পারে, সেটা নাউন ফ্রেজে হতে পারে, সেটা নির্ভর করবে বাক্যের স্ট্যাটাসের উপরে। ক্লিয়ার, তাই না? আচ্ছা, আমি এখন যাই সরাসরি। দেখো এখানে আমরা যে রুলগুলো দেখলাম, রুলগুলো পরে আমরা ফ্লো চার্ট করব। ফ্লো চার্ট ধরো হাকালুকি হাওর সবাই তোমরা পড়েছো, এটা ফার্স্ট পেপার টেক্সটে আছে। তাহলে আমি বললাম যে মেক এ ফ্লো চার্ট অ্যাবাউট দ্য ফিচার্স অফ হাকালুকি হাওর। এখন হাকালুকি হাওরের বৈশিষ্ট্য দেখিয়ে তুমি একটা ফ্লো চার্ট তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খুব ভালো করে খেয়াল করো, আমার মনে হয় এটা কনফিউশনটা এখনই দূর হবে তোমাদের। তো আগে তোমাদের টেক্সট আমি একটু বলি যে এটা টেক্সটে আছে হলো হাকালুকি হাওর, তাই না? আচ্ছা, নতুন বইতে তোমাদের আছে কত পৃষ্ঠায়? আছে তোমাদের, একটু খুঁজে দেখো।
আমি কেবলই এই হাকালুকি হাওর এখানে পেয়েছি 159 পৃষ্ঠায় 159। তাহলে 159 পেজে দেখো হাকালুকি হাওর আছে। তাহলে হাকালুকি হাওরে আছে যে হাকালুকি এ রিচ হাব অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড লাইভলিহুড। তাহলে একটা সমৃদ্ধ উৎস বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য এবং জীবিকার। তাহলে বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওয়াটার রিসোর্সেস। তাহলে তোমাদের এই বইতে দেখো হাকালুকি হাওর সম্পর্কে বলা আছে। তো হাকালুকি হাওরের সম্পর্কে ধরো তোমাদের একটা প্যাসেজে ফ্লো চার্ট এসছে। তাহলে ফ্লো চার্টে বলা হয়েছে যে মেক এ ফ্লো চার্ট বেসড অন ইউর রিডিং অফ দ্য টেক্সট, মেক এ ফ্লো চার্ট অ্যাবাউট দ্য ফিচার্স অফ হাকালুকি হাওর। এভাবে আসবে তোমাদের পরীক্ষায়। তাহলে দেখো পরীক্ষায় আসলে কীভাবে আনসার করতে পারো। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওয়াটার ওপেন ওয়াটার রিসোর্সেস। বাংলাদেশ আশীর্বাদিত বিস্তীর্ণ অভ্যন্তরীণ খোলা পানি সম্পদ দ্বারা পরিবেষ্টিত। ইট হ্যাজ নিউমারাস রিভার ক্যানেলস। এতে রয়েছে অসংখ্য নদী, খাল, বিল, লেকস, হ্রদ অ্যান্ড ভাস্ট এরিয়াজ অফ ফ্ল্যাট প্লেন্স। এবং বিস্তীর্ণ এলাকা এটা ফ্ল্যাট প্লেন্স। ফ্ল্যাট প্লেন্স মানে হচ্ছে কি, ফ্ল্যাট প্লেন্স মানে বলা যাবে, এবং বিস্তীর্ণ এলাকা হচ্ছে ফ্ল্যাট প্লেন্স মানে হচ্ছে যে প্লাবনভূমি, তাই না? এবং বিস্তীর্ণ এলাকা প্লাবনভূমি দ্বারা পরিবেষ্টিত। ইট ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। একদম ডিরেক্ট বই থেকে নেয়া যে ইট ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের অন্যতম একটা জলাভূমি উইথ এ ল্যান্ড এরিয়া অফ 18,386 হেক্টরস, যার আয়তন হচ্ছে 18,386 হেক্টর। It supports a rich biodiversity and provides direct or indirect livelihood benefits to nearly 1,90,000 people. এবং এটা যোগান দেয় হচ্ছে একটা সমৃদ্ধ জীববৈচিত্র্যের এবং ডিরেক্ট আর ইনডাইরেক্ট, এখানে ডিরেক্ট মানে ডিরেক্ট বা ইনডাইরেক্ট, এবং প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ জীবিকার সুবিধা দিয়ে থাকে প্রায় 1,90,000 লোকজনদের মধ্যে। দিস হাওর ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইন এপ্রিল 1999 বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ সরকার কর্তৃক এই হাওরকে মানে ঘোষণা করা হয়েছিল সংকটাপন্ন, একটা বাস্তুসংস্থানগতভাবে সংকটাপন্ন এলাকা হিসাবে এপ্রিলের 1999 সালে বাংলাদেশ সরকার কর্তৃক এটাকে ঘোষণা দেওয়া হয়েছিল। তাহলে দেখো এটা তোমাদের একটা টেক্সট। তাহলে এখান থেকে যেহেতু আমি চেয়েছি যে ফ্লো চার্ট অ্যাবাউট দ্য ফিচার্স অফ হাকালুকি হাওর, হাকালুকি হাওরের বৈশিষ্ট্য দেখে একটা ফ্লো চার্ট তৈরি করো। তাহলে এখন এখানে দিলে হচ্ছে যে এ রিচ বায়োডাইভার্সিটি। ধরো তোমাদের টাইটেলটাই দিয়ে দিলে হচ্ছে নাম্বার ওয়ান তোমাদেরকে করে দিয়েছে, ফ্লোচার্টটা করে দেওয়া হয়েছে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু তোমাদের একদম এটা না আইএনজি, না ভার্বের সাথে আইএনজি, না এটা ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা কি হয়েছে? নাউন ফ্রেজ। এ রিচ বায়োডাইভার্সিটি, তাই না? বায়োডাইভার্সিটি নাউন, রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ আছে। এখন সবগুলো তো নাউন ফ্রেজ পাওয়া যাবে না, নাও পাওয়া যেতে পারে। তাহলে নিশ্চয়ই আমি যে তিনটা তোমাদেরকে ফর্মুলা দেখিয়েছি, ভার্বের সাথে আইএনজি যদি অ্যাক্টিভ হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল যদি বাক্যটা প্যাসিভ হয়, এবং যদি নাউন ফ্রেজ থাকে তাহলে তো নাউন ফ্রেজ তৈরি করতে পারছোই, নাম্বার ওয়ান। এখন নাম্বার টুতে দেখো, নাম্বার টুতে যখন তুমি লিখছো, এখন দেখো হাকালুকি হাওর দিয়েই কিন্তু সব ফিচার। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ ইনল্যান্ড ওয়াটার রিসোর্সেস, ইট হ্যাজ নিউমারাস। ইট মানে নিশ্চয়ই এখানে বলা হয়েছে যে হাকালুকি হাওর। ইট মানে কি? ইট মানে কিন্তু হাকালুকি হাওর। হাকালুকি হাওর হ্যাজ নিউমারাস রিভার ক্যানেলস। তাহলে এই হাকালুকি হাওর চেয়েছি, এখানেও চাইছি হাকালুকি হাওর। তাহলে বলো তো এই প্যাসেজের সাবজেক্ট হাকালুকি হাওর এবং ফ্লো চার্টের সাবজেক্ট হাকালুকি হাওর, তাহলে বাদ দিতে হবে। হ্যাজ যদি দাও তাহলে হ্যাজের সাথে এনজি হ্যাজিং না, কিন্তু হ্যাভিং নিউমারাস রিভার ক্যানেলস, হ্যাভিং নিউমারাস রিভার ক্যানেলস, তাই না? ক্যানেলস, বিলস অ্যান্ড ভাস্ট ফ্ল্যাট প্লেন্স, এতদূর পর্যন্ত লিখতে পারো। ক্যানেলস, বিলস লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখন এটা লেখার পরে এই বক্সটা মাস্ট দিতেই হবে। আগে লিখে নিবা, তারপরে বক্স দিবা, তাই না? তাহলে আগে আবার দেখো প্রিয় শিক্ষার্থী, যে আগে তুমি লিখে নিবা, তারপরে বক্স টানবা। তাহলে বক্সের এইভাবে অ্যারো দিয়ে দিলা মাঝখানে, এখন আরেকটা দিলা। তাহলে তোমরা এভাবে, অর্থাৎ এটাকে বলা হয় ভার্টিক্যালি, তাই না? ভার্টিক্যাল, নট হরাইজন্টালি। ভার্টিক্যালি মানে ওপর থেকে নিচের দিকে তুমি যদি ফ্লো চার্টটা এইভাবে ফ্লো বক্সগুলো দাও তাহলে সুবিধা হয়। তাহলে এরপর দেখো এটা হয়ে গেল হ্যাভিং নিউমারাস অ্যান্ড রিভার ক্যানেলস। এখন যদি তুমি হ্যাভিংটা না দিতা সাপোজ,
তাহলে কিন্তু হতো নিউমারাস রিভার ক্যানলস, তাহলে এর সাথে মিলে যেত, এটা নাউন ফ্রেজ হতো। অর্থাৎ নাউন ফ্রেজেও এটা আইএনজি ছাড়া যেটা হলো নিউমারাস রিভার ক্যানলস, এটা হলো নাউন ফ্রেজ। আবার যদি হ্যাজটাকে আইএনজি করো তাহলে সেটা আইএনজি দিয়ে হলো, দুটোই কিন্তু কারেক্ট। তাহলে এটা নাউন ফ্রেজ ব্যবহার করতে পারো, আবার আইএনজি ব্যবহার করতে পারো। ইউ হ্যাভ এভরি ফ্রিডম। আবারও বলছি, এখানে কনফিউশনের কোনো কারণ নাই। তারপরে দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের অন্যতম জলাভূমি। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার। এই ইট বলতে বোঝাচ্ছে এই হাকালুকি হাওর, কাজে এখানে ইজটাকে আইনজি করলে বিং, তাই না? ইজটাকে ইটটা বাদ দিতে হবে, তাহলে বিং। তাহলে আমি একটু এর মুছে দিই, প্যাসেজটা থাক, আমি একটা একটা করে মুছে দিই। তোমরা 3 নম্বর, এখন 2 নম্বরের পরে যখন 3 নম্বর লিখবে, তো 3 নম্বর লেখার সময় নিশ্চয়ই তোমরা লিখবে যে ওয়ান অফ দ্য বিং, তাহলে আইএনজি। দেখো ইটটা বাদ গেল, তাহলে ইজের সাথে আইএনজি করলে কি হবে? বিং। বিং ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ, মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ, আমি সংক্ষেপে বিডি। তোমরা এইভাবে লিখো না, বাংলাদেশ কিন্তু পুরোটাই লিখতে হবে। আচ্ছা, তাহলে এটা 3 নম্বর, তাহলে 3 নম্বর ফিচারটা তুমি লিখে ফেললা, তাই না? তাহলে 3 নম্বর ফিচারটা দেখো, 1 নম্বর দেওয়া ছিল যেটা, যে এ রিচ বায়োডাইভার্সিটি, এই রিচ বায়োডাইভার্সিটি 1 নম্বর। 1 নম্বর তুলনাটা তো এক্সামিনার মানে পরীক্ষক লিখেই দিয়েছেন, তাই না? প্রশ্নপত্র ছিলই। তারপরে ওটাও তোলার পর তোমারটা শুরু হলো কিন্তু 2 নম্বর থেকে, 2, 3, এখন 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর যাও। আচ্ছা, 4 নম্বর, 4 নম্বরে দেখো কি আছে। 4 নম্বরে আমরা পাচ্ছি উইথ এ ল্যান্ড এরিয়া অফ 18,386 হেক্টর, এটাও দিতে পারো। তাহলে বলতো উইথ এ ল্যান্ড এরিয়া, তাহলে তোমরা উইথ বাদ দাও, তাহলে থাকলো কি এ ল্যান্ড এরিয়া অফ 18,386 হেক্টরস, তাই না? আবার তুমি যদি এটা এসকেপ করো, সব যে দিতে হবে তা না। ইট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি। দেখো তো, বায়োডাইভার্সিটির কথা কিন্তু একবার বলাই হয়েছিল, তো বায়োডাইভার্সিটিটা বাদ দাও। প্রোভাইডস ডিরেক্ট অর ইনডিরেক্ট লিভলিহুড, এটা দাও। প্রোভাইডস বলো তো, এটার সাবজেক্টও কিন্তু ইট, প্রোভাইডসের আগে কিন্তু মনে মনে ইট আছে, তাহলে ইট মানে হাকালুকি হাওর, তাহলে এটা বাদ দাও। প্রোভাইডস হবে না প্রোভাইডিং, তাহলে নিশ্চয়ই প্রোভাইডিং। আবারও বলছি যে কোনো কনফিউশন নেই। দেখো এখানে বললাম যে সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি, এটা দিতে পারতা, তাহলে সাপোর্টস হতো না সাপোর্টিং হতো, তাহলে নিঃসন্দেহে সাপোর্টিং হবে, তাই না? কারণ যেহেতু এটা সাপোর্টস, এটা অ্যাক্টিভ আছে, তাহলে সাপোর্টিং এ রিচ বায়োডাইভার্সিটি। আবার আমার ভালো লাগছে প্রোভাইড, তাহলে এটাই দেবো। প্রোভাইডিং ডিরেক্ট অর ইনডিরেক্ট লাইভলিহুড বেনিফিটস, BENEFITS, বেনিফিটস, এটুকু লিখলেই হবে। এখন নিয়ারলি 1,90,000 পিপল, এটুকু লিখতেও পারো নাও পারো, এখানেই পুরো ইনফরমেশনটা বোঝা যাচ্ছে। প্রোভাইডিং ডিরেক্ট অর ইনডিরেক্ট লিভলিহুড বেনিফিটস, 4 নম্বর হয়ে গেল, তাই না? এবার 5 নম্বরে যাই। 5 নম্বরে আমি যাই। 5 নম্বর যখন দেব, 5 নম্বর দেখো তার পরেরটা কি আছে, যে দিস হাওর ওয়াজ ডিক্লেয়ার্ড ইকোলজিক্যাল এরিয়া, ক্রিটিক্যাল এরিয়া ইন এপ্রিল 1999 বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তাই না? তাহলে দেখো তো, দিস হাওর ওয়াজ ডিক্লেয়ার্ড, এখানে ডিক্লেয়ার্ড আছে না ওয়াজ ডিক্লেয়ার্ড আছে? তাহলে ওয়াজ আছে অক্সিলিয়ারি ভার্ব, এবং এটা প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল। তার মানে অক্সিলিয়ারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকলেই বুঝবা সেটা প্যাসিভ। আর তোমরা ভয়েসে অলরেডি টের পাচ্ছ যে দিস হাউস ওয়াজ ডিক্লেয়ার্ড, এই অংশটাই বলে দিচ্ছে এটা প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে নিশ্চয়ই দিস হাওর বলতে হাকালুকি হাওর বোঝাচ্ছে, সাবজেক্ট বাদ, ওয়াজও বাদ। এখন ডিক্লেয়ার্ড, আমি বলছি প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল, তাহলে ডিক্লেয়ার্ড অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, এটুকু লিখলেই হবে। তাহলে তুমি পুরোটাই দিও, এরিয়া ইন এপ্রিল 1999 বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তাই না? তাহলে যেহেতু আমার জায়গা কম, কাজে আমি এইটুক লিখে আমি সঠিক করছি, তুমি পুরোটাই দিয়ে দিও। আচ্ছা, তাহলে দেখো এখানে 5টা পাইলাম, তাই না? তোমাদের কিন্তু একটা করে দেওয়া ছিল, তাহলে তোমাকে 6 নম্বর পর্যন্ত যেতে হবে। তাহলে বলো তো এখানে বাদ দিয়েছো কোনটা? বাদ দিয়েছো, দেখো যেহেতু পাচ্ছ না, বাদ দিয়েছো হচ্ছে ইট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি। তাহলে এইটা আমরা বাদ দিছি বলে এটা এখন আমরা 6 নম্বর, আমরা যেহেতু আর পাচ্ছি না, কাজে ওইখানে দিলাম। ইট বাদ দিলে কি হবে? সাপোর্টিং
সাপোর্টিং এ রিচ বায়োডাইভার্সিটি। আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার, তাই না? তাহলে দেখো, এটা কনফিউশন যতটা তার চেয়ে অনেক বেশি সহজ, কিন্তু শুধু তোমাদের যেটা ল্যাক অফ প্র্যাকটিস, সেটা অনুশীলন চর্চার ঘাটতি আছে। আর আননেসেসারি তোমাদের মধ্যে একটা ফোবিয়া আছে, এটা বোধহয় হবে না, এটা বোধহয় ভুল, তাই না, ইত্যাদি ইত্যাদি। তুমি ভুল হোক একটু নিজে চেষ্টা করো, তারপরে দেখাও কাউকে, অভিজ্ঞ কাউকে, নিশ্চিত আমার মনে হয় তোমার আর কনফিউশন থাকবে না। তো তমাল আহমেদ এবং আরও যারা আছো, তোমরা যারা এই ক্লাস চাচ্ছিলা ফ্লো চার্টের উপরে, ফ্লো চার্টের আসলে এই যে কত সহজে আমি তোমাদেরকে ফ্লো চার্ট দেখালাম, ফ্লো চার্টের নিয়মগুলো তোমরা লেফট সাইডে বাম দিকে আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এইটা ভালো করে তোমরা তুলে নিবে নিশ্চয়ই। এটা দেখার পরে আমার এটা রেকর্ডেড থেকেই যাবে ইউটিউবে, টুকু স্যার ইউটিউবে শুধুমাত্র আছে। ইউটিউবে আমাকে পেতে তোমরা সাবস্ক্রাইব করবা, বা তোমরা ওখানে সার্চ করবা হচ্ছে ইউটিউব টুকু স্যার। এই টুকু স্যার দিয়ে সার্চ কর, শুধু কত সহজ হয়ে গেছে, তাই না? আমাদের প্রযুক্তি কত সহজ করে দিয়েছে। শুধু টুকু স্যার রাজশাহী দিয়ে সার্চ করলে তোমরা এই ফ্লো চার্টের নিয়ম আজকেই তোমরা পেয়ে যাচ্ছ। তো আমার মনে হয় যে এই ছুটির সময়টা প্রোডাক্টিভলি কাজে লাগাও। তোমাদের প্রতি আমি কতটা আন্তরিক যে তোমরা কয়েকজন চাইলেই আমি সাথে সাথে সেটা প্রোভাইড করছি, কারণ আমি মনে করি যে তোমাদের শেখাটা আসলে এটা তোমরা শিখতে চাও, এটা তোমাদের অবশ্যই একটা আমাদের কাছ থেকে একটা ডিমান্ড থাকবেই, তাই না? আমরা যারা এক্সপার্ট আছি, আর আমরাও তোমাদেরকে নিয়েই আসলে আমাদের সময়টা কাটছে, ভালোই লাগছে। তো যাই হোক, এটা হয়ে গেল। তাহলে আমার মনে হয় আর কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে টেক্সট করে জানাবা, একটু বেশি করে এখন পড়ো, কারণ তোমাদের একটা টেন্টেটিভ ডেট পেয়ে গেছো। পরিস্থিতি অনুকূলে না থাকলে হয়তো পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে, তবুও যে ডেটটা দেওয়া আছে সেটাকে কেন্দ্র করেই তোমরা এগিয়ে যেতে থাকো। আচ্ছা, আমার মনে হয় যে এটা তোমাদের টেক্সটে আছে, আমি এটা মুছে দিই। তোমাদেরকে এই অল্প ছোট্ট একটা টেক্সটের ভেতর দিয়ে তোমাদেরকে দেখালাম কিভাবে ফ্লো চার্টটা সহজে আনসার করা যায়, তাই না? আর ধরো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে যদি আমি বলি যে রাইট এ ফ্লো চার্ট অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা, তাই না? ধরো আমি এখন নেলসন ম্যান্ডেলাকে যদি তার সম্পর্কে কোনো ফ্লো চার্ট লিখতে চাই, তাহলে আমি সরাসরি নেলসন ম্যান্ডেলার, এখন দেখো এখানে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to a multiracial democracy as an icon of peace। দেখো এখানে আছে, প্রথমে আছে দেখো an icon of peace, এটা একটা সুন্দর ইনফরমেশন, an icon of peace। দেখো তো আমি যে ফ্লো চার্টটা তোমাদেরকে দেখালাম, এটা নিশ্চয়ই নাউন ফ্রেজ হলো, তাই না? নাউন ফ্রেজ হলো। তাহলে আর যখন নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, ওয়াজ গাইডেড নাই, শুধু গাইডেড আছে, তাহলে গাইডিং সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid, এটা গাইডিং সাউথ আফ্রিকা, তাই না? তাহলে যেহেতু অ্যাক্টিভ আছে তাই আইএনজি করা যেতে পারে। আরও দেখো, যেহেতু অ্যান আইকন অফ পিস, মানে শান্তির দূত হিসাবে তিনি আত্মপ্রকাশ করেছেন পৃথিবীতে, কাজে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে এটাও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দুই নাম্বার দিলাম। ধরে এখানে বলছে যে তাহলে হু কেম টু, যে এখানে বলছে অ্যান্ড রিকনসিলেশন, হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হু কেম টু এমবডি, দেখো কেম টু এমবডি, এখানে কেম টু এমবডির মধ্যে এমবডিটা ভার্ব, কেমটাও ভার্ব, কেম টুর পরে যেটা আছে এমবডি সেটা ভার্ব, তাহলে এমবডিং। আর দেখো প্রথম শুরুটা যদি ক্যাপিটাল লেটার থাকে তাহলে পরেরগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবা, আর যদি শুরুটা থাকে হচ্ছে স্মল লেটারে তাহলে বাকিগুলো স্মল লেটার হবে। তাহলে এমবডি আছে, তাহলে এমবডির সাথে যদি আইএনজি করি, এমবডিং দ্য স্ট্রাগল ফর জাস্টিস, দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এইটুকু লিখলেই হবে। তারপরে দেখো ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades,
তাহলে ইমপ্রিজন মানে হি ওয়াজ ইমপ্রিজন, এখানে ইমপ্রিজন মানে ভার্ব পাস্ট পার্টিসিপল, অ্যাকচুয়ালি এটা সংক্ষেপ করা হয়েছে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রেজল্ট। তাহলে ইমপ্রিজন 3 নম্বর, imprisoned for nearly 3 decades, তাই না? এটা দেখিয়েছিলাম তোমাদের এর আগে। তাহলে হি ওয়াজ ইমপ্রিজন এটাকে প্যাসিভ ছিল, এটাকে যখন ফ্রেজ করবা ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades। 4 নম্বর হচ্ছে ধরো এখানে আছে যে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথিড, তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড, হি ওয়াজ ডিটারমাইন্ড সেটা প্যাসিভ, তাহলে হি ওয়াজ বাদ যাবে, ডিটারমাইন্ড। তাহলে এখান থেকে তোমরা ক্লিয়ার হচ্ছ যে সবগুলো যে আইএনজি দিয়ে করতে হবে তা না, তাই না? একটা নাউন ফ্রেজ হতে পারে, একটা আইএনজি হতে পারে, সে একটা পাস্ট পার্টিসিপল হতে পারে, যেহেতু অ্যাক্টিভ প্যাসিভের ব্যাপারগুলো আছে কাজেই আইএনজি অ্যাক্টিভ হবে আর প্যাসিভ হলে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড, তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড এর প্যাসিভ ছিল, তাহলে ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন কি অ্যাপারথিড, তাই না? এই যে এটা একটা ইনফরমেশন, তাই না? তারপরে 5 নম্বর, আবার খেয়াল করো 1 নম্বরটা কিন্তু তোমার নাউন ফ্রেজে দেওয়া ছিল, তাহলে 2 নম্বরটা যে নাউন ফ্রেজ নাই, তাহলে নাউন ফ্রেজ তুমি কি করে জোর করে বের করবা? নাই, তাহলে দরকার নাই, তাহলে ভার্বের সাথে আইএনজি হলো, এটা অ্যাক্টিভ বলে, এটা প্যাসিভ বলে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা প্যাসিভ বলে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? 5 নম্বরটা দেখো, হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথিড। আচ্ছা, হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা হেল্পড হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা আমরা এড়িয়ে যাই। তারপরে আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, তাহলে উনি বলছেন যে আই হ্যাভ ফট ইট অল ডিউরিং ফাইটিং। 4 নম্বর, আচ্ছা এটাও একটু তোমাদের কাছে কঠিন লাগবে, আমি সহজে হয়তো বের করতে পারছি, তোমরা এত সহজে বের নাও করতে পারো। তাহলে আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, তাহলে আই বলতে ওনার কোটেশন, উনি নিজেই বলছেন আমি সারা জীবন ধরে এর বিরুদ্ধে লড়েছি। আচ্ছা, আই হ্যাভ ফট মানে হচ্ছে ফট মানে ফাইট থেকে হয়েছে, তাহলে ফাইটিং ইট মানে অ্যাপারথিড, এটা তোমাদের জন্য বের করা কঠিন। অ্যাপারথিড ডিউরিং হিজ লাইফ, সারা জীবন ধরে তিনি এর বিরুদ্ধে লড়েছেন, তাই না? তাহলে এখানে আই হ্যাভ ফট ইট অল, এটা ইনভার্টেড কমার মধ্যে তার ডিরেক্ট উক্তি ছিল, কিন্তু এটা লিখতে গেলে তো আই লেখা যাবে না, তাই না? তোমার কথা না, এটা হচ্ছে তার কথা, নিজের কথা, কাজে এটা 5 নম্বর হলো। তবু আমি একটা কঠিন তোমাদেরকে দেখিয়ে দিলাম। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ পিস, এটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো একটা প্যাসেজে কত থাকে, তার মধ্যে তোমার কাছে যেটা সম্ভাব্য সহজ মনে হবে সেটাই তুমি অ্যাকসেপ্ট করবা এবং সেটাই হবে তোমার জন্য ক্রেডিট। ইন 1993, এটা একটা সাল, এটা যা আছে তাই লিখে, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড। দেখো তো ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড এটাও কিন্তু প্যাসিভ, তাহলে ম্যান্ডেলা ওয়াজ বাদ যাবে, অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, দ্য নোবেল পিস প্রাইজ, PEAC পিস প্রাইজ, PRIZD প্রাইজ, ব্যাস। এই যে তাহলে তোমাদের আবার তোমাদের আবার প্রশ্ন থাকতে পারে যে আমি যেমন একটা মানে কি বলা যায়, একটা লাইনের মধ্যে আমি ফ্রেজটাকে তৈরি করেছি, তোমরা ভাবতে পারো যে একটা লাইনেই কি স্যার আমরা সবাই সব ফ্রেজগুলোকে লিখবো? না, ইনফরমেশন যতক্ষণ ক্লিয়ার না হবে, যতটুকু দিলে ক্লিয়ার হবে সেটা 1 লাইন 2 লাইন 3 লাইন হোক, কোনো অসুবিধা নেই, তোমরা ইনফরমেশনটাকে পুরোপুরি ফ্রেজে লিখতে পারলেই সেটা হয়ে গেল। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য রুলস অফ একটি ফ্লোচার্ট, তাই না? ফ্লোচার্টের নিয়মগুলো তোমরা শিখে নিলে ডিয়ার স্টুডেন্টস, এবং দেখো আসলে জানা এবং জানানোর বিষয়টা দুটোই খুব মজার, যদি সেটা তুমি আন্তরিকভাবে গ্রহণ করো, তাই না? একটা টিচার যদি আন্তরিক হন তাহলে নিশ্চয়ই তোমাদের সেটা তোমার কাছে অনেকটা ভালো লাগা বা স্বস্তির কারণ হয়। আমি নিশ্চয়ই আন্তরিক, কাজেই নিশ্চয়ই সেই আন্তরিকতার কারণেই তোমরা এই অল্প সময়ের মধ্যে, আধা ঘন্টা সময়ের মধ্যেই তোমরা ফ্লোচার্টের নিয়মটা ভালো করে জেনে নিলা। তো আমার মনে হয় তোমরা প্র্যাকটিস করো, কোনো কোয়ারি থাকলে বা কোনো আস্কিং থাকলে, জিজ্ঞাসা থাকলে তোমরা ইভেন আমাকে বাই ফোনেও তোমরা যোগাযোগ করতে পারো। আমি আমার নিশ্চয়ই বলার অপেক্ষায় রাখে না যে এখন কানেক্টেড ওয়ার্ল্ড, আমরা যে কারোর প্রোফাইল বা ইনফরমেশনটা আমরা সহজেই পেতে পারি, কাজেই আমিও তোমাদের কাছ থেকে খুব দূরে নই। ডিয়ার স্টুডেন্টস,
অবশ্যই তোমাদেরকে এভাবেই সার্ভ করতে চাই যদি লকডাউন আমাদের যতদিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। আর যখন লকডাউন ছুটে যাবে তখনও আমার মনে হয় এই ট্রেন্ডটা এখন অনলাইনে আসার প্রবণতাটা আমার থাকবেই, কারণ এখান থেকে বিপুল পরিমাণে জনগোষ্ঠী তথা স্টুডেন্টসদেরকে হেল্প করা যায়, তাই না? তো ভালো করে পড়ো, নিশ্চয়ই ভালো পরীক্ষা ভালো করে দিতে হবে। পরীক্ষার পরে অ্যাডমিশান, তাই না? অ্যাডমিশানে আমার দীর্ঘদিন ধরে অ্যাডমিশান পড়াই, কাজেই অ্যাডমিশানটা এর চেয়ে অনেক ইজিয়ার মনে হবে। যে ধরো তোমরা কিছুই জানো না, তোমাদের একমাত্র বাধা কিন্তু ইংরেজিতেই থাকবে যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট। কাজে এই বাধাটা যাতে কোনোভাবে না থাকে, নো ম্যাটার হাউ একটা লিটল টাইম ইউ আর গেটিং, কত অল্প সময় পাচ্ছ সেটা ব্যাপার না, সবার জন্য দুর্যোগ হলে সবার জন্যই দুর্যোগ, সময় কম হলে সবার জন্যই কম। কাজে এই কম সময়ের মধ্যে যারা মানসিক প্রস্তুতি নিয়ে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নেবে, তোমাদের জন্য তোমাদের ফেভারই থাকবে অ্যাডমিশন টেস্ট। কাজে উইশ অল দ্য বেস্ট, হ্যাভ এ গুড সেলিব্রেশন। শুধু পড়াশোনা করো, আনন্দ নিয়ে পড়াশোনা করো, এর কোনো বিকল্প নেই। রেজাল্ট ভালো করো, দেখিয়ে দাও যে তুমি পারো এবং তোমার দ্বারাই সম্ভব। এবং তারপরে যে ব্যাটলটা আছে সেটা অ্যাডমিশন ব্যাটল, সেটা আরও ক্রুশিয়ালি ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গাতে বড় ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে আমি অবশ্যই সহায়ক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই রাখি। ফ্লোচার্টে তোমাদের আস্কিং জিজ্ঞাসাগুলো আমার মনে হয় শেষ হয়ে গেল। তোমরা খুব ভালো করে এইটা আবার দেখবে এবং আবার ইউটিউবে টুকু স্যারকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমি জানি যে তানভীরের মতো অনেকেই আছো যারা আসলে আমাকে এই অনলাইনের মাধ্যমে তোমরা আমাকে চিনেছো। কাজে আমার মনে হয় অনলাইনে আমরা যারা আইডিয়াল টিচার্স আছি তারা খুব বেশি নিজেদেরকে জাহির করে না, নিজেদের কাজ দিয়ে তোমাদেরকে ইমপ্রেস করতে চাই, তোমাদের সেটা কাজে লাগুক। আর ইয়েস নো ভেরি গুড, ওই হাই হ্যালো হাউ আর ইউ, এটাতে কিচ্ছু আসে যায় না। আমি একদম কি বলা যায়, একদম স্পষ্ট সত্য কথা বলছি যে তোমাদেরকে ভেলকি দেখানোর জন্য যে সমস্ত কিছু এক্সেন্ট্রিক লোকজন আছে যারা মনে করে যে এটা প্ল্যাটফর্মটা আসলে আমাদের জন্য তৈরি হয়েছে শুধু এই ইয়েস তোমার হাই হ্যালো করার জন্য, ওভার স্মার্টনেস শো করার জন্য, তাদের জন্য আসলে নয়। তো যা হোক, ফেসবুক এ ব্যাপারে নিশ্চয়ই কোনো একদিন চিন্তা করে ডিসিশন নেবে যে এই জায়গাটা কীভাবে পলিউটেড হচ্ছে। তো যা হোক, এই কথাগুলো তোমাদেরকে বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে তোমরা শিখতে চাও, শেখো, ভালো মানুষের সান্নিধ্যে থাকো, ভালো টিচারদের টাচে থাকো, নিশ্চয়ই তোমাদের ডেভেলপমেন্ট হবেই। উইশ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ডিয়ার, স্টে কানেক্টেড অ্যান্ড স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।